দীর্ঘ ১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন আজ বিকেল ৩টায় টাউন হল মাঠে শুরু হয়েছে সম্মেলন। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দক্ষিণ জেলার অন্তর্গত ডেলিগেট রয়েছে ৭০,০০০-এর ওপরে। এর মধ্যে কাউন্সিলর রয়েছেন ১,৪১৪ জন। তারা কাউন্সিলে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে। সম্মেলনে যোগ দেবেন লাখো নেতাকর্মী। এরই মধ্যে সমাবেশ স্থলে আসা শুরু করেছেন নেতাকর্মীরা। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। এ নিয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার দীপু। দীর্ঘ ১৬ বছরের পরে আজকে সম্মেলন হলো। আমরা যেমনটি জেনেছি যে ৩টায় সম্মেলন শুরু হয়েছে। তারেক রহমান কখন নাগাদ বক্তব্য দিতে পারেন, সেখানে উপস্থিত নেতাকর্মীরা কি বলছেন? ইতিমধ্যে কিন্তু সম্মেলনের উদ্বোধনের কাজ শেষ হয়ে গিয়েছে। সম্মেলনের উদ্বোধক বিএনপি নেতা বরকতুল্লাহ ভুলু তিনি কিন্তু সম্মেলন উদ্বোধন করেছেন। এছাড়া জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই সম্মেলন উদ্বোধনের কার্যক্রম সূচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য সভাপতি সালাউদ্দিন আহমেদ। বক্তারা কিন্তু ইতিমধ্যে মঞ্চে পৌঁছে গেছেন এবং বক্তব্য রাখছেন, এবং যারা ডেলিগেট এবং কাউন্সিলর আছেন তারাও কিন্তু এসে পৌঁছেছেন এবং বক্তাদের বক্তব্য শুনছেন। তো দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। তিনি বিকেল ৪টায় এই বক্তব্য রাখার কথা রয়েছে। তবে কিছুটা সময় হেরফের হতে পারে বলে আমাদেরকে আয়োজকরা জানিয়েছেন। তবে এখানে যারা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, কাউন্সিলর, ডেলিগেট, নেতাকর্মী, তারা বলছেন যে তারা আগ্রহে অপেক্ষা করছেন দলের শীর্ষ নেতার বক্তব্য শোনার জন্য। কারণ তার বক্তব্যের মধ্যে দিয়ে এই ১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যে সম্মেলন পেয়েছে এবং তার মাধ্যমে যে নেতৃত্ব পেতে যাচ্ছে তাদের দিক নির্দেশনা পাওয়া যাবে। তো সেজন্য তারা কিন্তু অপেক্ষা করছেন যে কখন তারেক জিয়া আসলে বক্তব্য দিবেন, তারেক রহমান বক্তব্য দিবেন এবং তারা সেটি শুনবেন। আর একটি বিষয় জানিয়ে রাখি যে এ পর্যন্ত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যে সম্মেলন উপলক্ষে মনোনয়নপত্র এবং নির্বাচনী কার্যক্রম হয়েছে, সেখানে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে একক প্রার্থীরাই কিন্তু ফরম পেয়েছেন। অর্থাৎ সভাপতি পদে জাকারিয়া তাহের সুমন, তিনি বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক, তিনি এককভাবে নিয়েছেন, এবং সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম তিনি এককভাবে সাধারণ সম্পাদক পদে ফরম নিয়েছেন। অর্থাৎ তারা দুইজন কিন্তু সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হতে যাচ্ছেন। অপর যে তিনটি পদ রয়েছে সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক, সেই পদগুলোতে একাধিক প্রার্থী রয়েছে। তাদেরকে আসলে কাউন্সিলররা ভোটাধিকার প্রয়োগ করবেন কিংবা কেন্দ্রের কোন নির্দেশনা অনুযায়ী গণতান্ত্রিক উপায়ে তাদেরকে নির্বাচিত করা হবে বলে আমাদেরকে এই আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এবং নির্বাচন কমিশন জানিয়েছে। তো ইতিমধ্যে কিন্তু কুমিল্লা টাউন হল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির অধীনে যে 10টি উপজেলা এবং 4টি পৌরসভা রয়েছে, সেসব এলাকা থেকে কিন্তু নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। এখানে 68,000 ডেলিগেটকে নিমন্ত্রণ করা হয়েছে বলে আমাদেরকে আহ্বায়ক কমিটি বলেছেন, এবং এখানে ১৪১৪ জন কাউন্সিলর রয়েছে, তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে। এছাড়া প্রতিটি ইউনিটে কুমিল্লা উত্তর জেলা, কুমিল্লা মহানগর এবং কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিটি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদককে এখানে নিমন্ত্রণ দেওয়া হয়েছে। তো মূলত এই ১৬ বছর যারা সম্মেলন করতে পারেনি, বিএনপির নেতৃবৃন্দ বলছে যে তারা বিভিন্ন দমন পীড়নের কারণে কর্মকাণ্ড চালিয়ে গেলেও গণতান্ত্রিক যে সম্মেলন, সেই সম্মেলনটি আসলে তাদের করা সম্ভব হয়নি। এই দীর্ঘদিন পর যে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সেটি নিয়ে কিন্তু নেতাকর্মীরা খুবই উচ্ছ্বসিত, এবং পুরো মাঠ কিন্তু কানায় কানায় পড়ে গেছে। মাঠের বাইরে টাউন হলের মাঠের সামনে যে রাস্তাঘাট, সেগুলো পরিপূর্ণ হয়ে গেছে। তো দলের যে শীর্ষ নেতা তারেক রহমানের বক্তব্যের জন্য কিন্তু এখন সবাই অপেক্ষা করছে। আমরা মঞ্চে দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি উপস্থিত, দলের চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন তিনি উপস্থিত হয়েছেন, মঞ্জুর চৌধুরী তিনি উপদেষ্টা তিনি উপস্থিত হয়েছেন। অপরদিকে দলের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া তিনি উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ আগে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ ভুলু তিনি কিন্তু এই অনুষ্ঠানটির উদ্বোধন করেছেন। এই মুহূর্তে স্থানীয় যে নেতৃবৃন্দ তারা আসলে বক্তব্য দিচ্ছেন। তো আগামী বিকেল ৪টার মধ্যে তারেক রহমানের বক্তব্য কথা রয়েছে। এই ছিল আমার কাছে মূলত কুমিল্লা থেকে বিএনপির সম্মেলনের সর্বশেষ খবর। কুমিল্লায় বিএনপি সম্মেলনের খবর জানাচ্ছিলেন সহকর্মী। এদেশের মানুষ আর ফ্যাসিবাদের পুনরাবৃত্তি চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি দোলন ভূঁইয়ার সাথে দেখা করে একথা বলেন তিনি। মানুষের শান্তি নষ্ট করতে আওয়ামী লীগের দোসররা এখনো কাজ করছে অভিযোগ করে রিজভী বলেন, দোলন ভূঁইয়ার ওপর হামলার দায় প্রশাসনকে নিতে হবে।
দ্রুত অপরাধীদের অবশ্যই গ্রেপ্তার করার দাবি জানিয়ে রিজভী বলেন, এ ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের দোসররা তারা আছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এবং গণতন্ত্রের বিজয়ের মধ্যে দিয়ে যে মানুষের প্রত্যাশা শান্তির সহাবস্থান তৈরি করা, এটাকে নস্যাৎ করার একটি পরিকল্পিত প্রচেষ্টা চলছে। আজ উত্তরবঙ্গের ৩ জেলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ। শ্রমিকদের বেতন বাড়ানোর ইস্যুর জেরে শুক্রবার থেকে বাস নামানো বন্ধ করে দেয় মালিকপক্ষ। এদিকে বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী যাত্রীরা। অগ্রিম টিকিট ফেরত দেয়া হচ্ছে কাউন্টার থেকে। ছোট যানে ভেঙে ভেঙে পৌঁছানোর চেষ্টা করছেন গন্তব্যে। সম্প্রতি বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকরা আন্দোলন শুরু করলে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। এ নিয়ে গত মঙ্গলবার ঢাকায় শ্রমিকদের সাথে বৈঠকে বেতন বৃদ্ধির দাবির বিষয়টি সমঝোতা হয়। শুক্রবার থেকে নতুন বেতন কার্যকর হওয়ার সিদ্ধান্ত হয়। তবে বৃহস্পতিবার রাতেই বেতন বাড়াতে অস্বীকৃতি জানিয়ে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মালিকপক্ষ। টেকসই উন্নয়নে পর্যটন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন জেলায় পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। সকাল থেকে র্যালি, আলোচনা সভা সহ নানা আয়োজন করে পর্যটন কর্পোরেশন ও প্রশাসন। সকালে বরিশালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। রাজশাহীতে সকালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড সহ বিভিন্ন পর্যটন সংস্থার আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে আলোচনা সভায় পর্যটন শিল্পের বিকাশে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা। মৌলভীবাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পর্যটন দিবস। পরে পরিবেশ বান্ধব পর্যটকের অংশ হিসেবে বৃক্ষরোপণ করেন আয়োজকরা। বাগেরহাট, নেত্রকোনা, লক্ষ্মীপুর, ঝিনাইদহ সহ অন্যান্য জেলাতেও দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় র্যালি ও সভা। সম্ভাবনা থাকলেও পর্যটন খাতে উন্নয়নে নেই তেমন উদ্যোগ। অবকাঠামো আর প্রচারণার অভাবে পিছিয়ে এই খাত। অনুন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থায় বাড়ছে না পর্যটকের সংখ্যা। টেকসই পর্যটন শিল্প গড়ে তুলতে বেশ কিছু পদক্ষেপ নেয়ার কথা বলছে প্রশাসন। বছর জুড়ে পর্যটকে মুখর থাকলেও শরতে বেড়াতে আসা দর্শনার্থীরা উপভোগ করেন বাড়তি আনন্দ। খুব ভালো লাগলো। রাঙামাটি পলল পার্ক, তারপর নেভি ক্যাম্পও ঘোরা হয়েছে। আমরা এই পোড়াল পার্ক আর নানান জায়গায় ঘোরা হয়েছে। বিভিন্ন পর্যটন কেন্দ্র নিয়ে বৈচিত্র্যময় খাগড়াছড়ি। বছরে অন্তত ১ লাখ পর্যটক আসেন এখানে। রয়েছে ছোট বড় 10টি ঝর্ণা। তবে সেখানে যাতায়াত ব্যবস্থা ভালো না থাকায় সৌন্দর্য থেকে বঞ্চিত হচ্ছেন দর্শনার্থীরা। আগে আসলে আমি আলোটিলায়, তখন এতটুকু ছিল না, এখন এসে দেখতেছি আরো অনেক বড় আকারে তৈরি হয়েছে। তো এরকম যদি খাগড়াছড়িতে আরো বেশি স্পট তৈরি হয় তাহলে পর্যটনের এখানে আগ্রহটা অনেক বেশি তৈরি হবে। খাগড়াছড়িতে যদি আরো অনেক বেশি ঘোরার যে প্লেসগুলো মানে স্পটগুলো যদি বাড়ানো হয়, সেক্ষেত্রে আমরা যারা আছি আমাদের আগ্রহটা বাড়বে। চা বাগান, বন হাওর, ঝর্ণা মিলিয়ে অর্ধশত দর্শনীয় জায়গা রয়েছে মৌলভীবাজারে। প্রতি বছর প্রায় 15 লাখ পর্যটক ঘুরতে আসেন এখানে। একটা অলরেডি অ্যাপসের কাজ আমাদের প্রায় শেষ পর্যায়ে। ট্যুরিজম যেটা আমরা বলি যে পর্যটনটা যাতে আরো বিকশিত হতে পারে। মৌলভীবাজার পর্যটনের সাথে আমাদের অনেক মানুষের কর্মসংস্থান জড়িত। দেশের অন্যতম প্রাকৃতিক দর্শনীয় জায়গা টাঙ্গুয়ার হাওর। প্রতিদিনই শত শত পর্যটক আসছেন হাউসবোটে করে। তবে রক্ষণাবেক্ষণের অভাবে সৌন্দর্য হারাচ্ছে টাঙ্গুয়ার হাওর। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হাওর অঞ্চলের পর্যটন সম্ভাবনা নিয়ে জানাতে সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, সুনামগঞ্জ তো পর্যটন স্পট হিসেবে বেশ জনপ্রিয়। আজকে যে বিশ্ব পর্যটন দিবস, সেখানকার এই হাওর অঞ্চলের উন্নয়নে কোনো উদ্যোগ নেওয়ার কথা যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা জানিয়েছেন কি? দেখুন, আমি একটু যদি প্রথমে বলি, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর এখন যদিও এটি একটি সংরক্ষিত এলাকা, কিন্তু এটা একটি পর্যটন এলাকায় আসলে মানুষ আসলে পর্যটক এলাকা হিসেবেই আসতে শুরু করেছে।
বিশেষ করে সপ্তাহের শুক্র এবং শনিবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ আসে। এই সংরক্ষিত এলাকা জানা সত্ত্বেও একটি প্রশাসনের একটি নির্দেশিকা রয়েছে যে টাঙ্গুয়ার হাওরের যে হৃৎপিণ্ড রয়েছে সেখানে ইঞ্জিন চালিত নৌকা প্রবেশ করতে পারবে না এবং এখানে কোনো বজ্র ফেলা যাবে না। তারপর আমরা দেখছি শত শত পর্যটক আসছে এবং তারা যে হাউস বোটগুলা দিয়ে যে চলাচল করছে সেই পর্যটকরা বিভিন্ন ধরনের প্লাস্টিক বজ্র আরো সকল ধরনের বজ্র কিন্তু তারা পানিতে ফেলছে, যার ফলে এই হাওরের যে জীববৈচিত্র্য সেই জীববৈচিত্র্যের কিন্তু মারাত্মক ধরনের একটা আঘাত পড়ছে। অন্যদিকে আমি যদি বলি টেকের ঘাট, নীলাদ্রি লেক, জাদুকাটা নদী সহ এই সমস্ত এলাকায় কিন্তু আমরা দেখেছি পর্যটকদের যে উচ্ছিষ্ট যে বজ্র রয়েছে সেই বজ্র কিন্তু পানিতে ফেলছে, যার ফলে পানি দূষণ হচ্ছে। আর এই ব্যবস্থাপনা আসলে এই অব্যবস্থাপনার বিষয়ে আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়ার সাথে। তিনি আমাকে জানিয়েছেন যেটা আগামী বছর থেকে তিনি একটি পরিকল্পনা হাতে নিয়েছেন, যেটা হচ্ছে মানে নেটের বিন করা হবে, অর্থাৎ পানিতেই একটি ডাস্টবিন থাকবে, সেখানে যে পর্যটকরা তারা ময়লাগুলো মানে পানিতেই ফেলবে, তারপরে হচ্ছে এটা রিসাইকেল করা হবে, এমনটাই তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি আরো নানান পরিকল্পনার কথা আমাদেরকে জানিয়েছেন। আর সুনামগঞ্জে যেহেতু তাহিরপুর, বিশাম্বরপুর এবং দুয়ারাবাজার এই তিনটি উপজেলা পর্যটন অধ্যুষিত, কিন্তু যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক, একেবারেই নাজুক বলা যায়। বিশেষ করে তাহিরপুরের যে সীমান্তবর্তী কয়েকটা পর্যটন স্পট রয়েছে সেই সব পর্যটন স্পটে কিন্তু পর্যটকরা যেতে অনেক দুর্ভোগে পোহাতে হচ্ছে। টাঙ্গুয়ার হাওরেই শুধুমাত্র নৌকা দিয়ে চলাচল করতে হয়, অন্যান্য যে পর্যটন স্পট গুলো রয়েছে সেই সব স্পটে কিন্তু একমাত্র মোটর সাইকেল ছাড়া আর অন্য কোনো বাহন নাই। তো সেই সমস্ত সীমান্তর যে সড়কগুলো রয়েছে সেই সমস্ত সড়ক একেবারেই নাজুক অবস্থা। পর্যটকরা আমাদের কাছে বারবারই একটি অভিযোগ করছে যে সড়ক এখন পর্যন্ত সংস্কার হচ্ছে না, যদিও এখানে শত শত পর্যটকরা আসছে। আরেকটি সমস্যা হচ্ছে, সেখানে যদিও পর্যটকরা আসছে কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ খাবার যে হোটেল মোটেল বা থাকার যে ব্যবস্থা সেটি না থাকায় মানুষের একটা অনেকেই ইচ্ছে থাকা সত্ত্বেও অনেকে আবার থাকার ইচ্ছে থাকলেও কিন্তু থাকতে পারছেন না। তো সার্বিকভাবে আমরা বলতে পারি সুনামগঞ্জ যদিও এখন পর্যটক মুখর হয়ে গেছে, কিন্তু সুনামগঞ্জে ওইভাবে অবকাঠামোগত উন্নয়ন এখন পর্যন্ত হয়নি। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের পর্যটন এলাকা নিয়ে সর্বশেষ। সুনামগঞ্জে পর্যটন খাতের সমস্যা এবং সম্ভাবনার খবর জানাচ্ছিলেন সহকর্মী। শত বছরেও বগুড়ার প্রাচীন পুন্ড্র নগরীয় জাদুঘর সহ বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের দর্শনার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারেনি সরকার, যার কারণে ঐতিহাসিক স্থানটিতে ২৫০০ বছরের পুরনো স্থাপত্য পরিদর্শনে তেমন দর্শনার্থী আসছেন না। তবে কর্তৃপক্ষের দাবি পুন্ড্র নগরীর সুযোগ সুবিধা বৃদ্ধি সহ দর্শনার্থীদের আকৃষ্ট করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বগুড়ায় করতা নদীর পশ্চিম তীরে ২,৬৪,০০০ বর্গমিটার আয়তনের দেশের সবচেয়ে প্রাচীন এই পুন্ড্র নগরী ১৯০৭ সালে পাথর ভিটায় প্রথম প্রত্নতাত্ত্বিক খনন শুরু হয়। ৯০-এর দশকে বাংলাদেশ ও ফ্রান্সের যৌথ খননে দুর্গনগরীর ভেতরে পাওয়া যায় এই মাটির চুলাটি, যার বয়স অন্তত ২,৪০০ বছর। এছাড়া খননে যীশু খ্রিস্টের জন্মেরও আগে তৈরি ৫ মার্ক কয়েন ও শুঙ্গ আমলের কারুকাজ করা বেশ কয়েকটি পোড়ামাটির ফলকও পাওয়া গেছে। ১৯১৯ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষিত হিসাবে পুন্ড্রনগরীকে তালিকায় নিলে গুরুত্ব আরও বেড়ে যায় গবেষক আর দেশি বিদেশি পর্যটকদের কাছে। পূর্বের ইতিহাস সম্পর্কে যে নিদর্শনগুলো আছে সেগুলোর বিস্তারিত বিবরণ যদি আমরা জানতে পারতাম তাহলে আমাদের জন্য ভালো হতো। আমরা একটা সাধারণ জ্ঞান জানবো, পুরানো ইতিহাস জানবো, তার কিছুই জানা যায় না, শুধু এখানে শতক আর প্রাপ্তিটাই জানতে পারতেছি। অনেক কিছু এখানে গ্যাপ আছে। মৌর্যপূর্ব, মৌর্য, গুপ্ত, পাল, সেন ও মুসলিম আমলের বিপুল সংখ্যক অবকাঠামোর পাশাপাশি হাজার হাজার প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখনও টিকে আছে মহাস্থানগড়ে, যেসব সঠিকভাবে সংরক্ষণ ও দর্শনার্থীদের সামনে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। দর্শনার্থীদের বিভিন্ন চাহিদা আছে, যেরকম টয়লেট, বসার জায়গা, ছাউনি। আমাদের একটা ক্যাফেটেরিয়া আছে যেটা ইজারার মাধ্যমে আমরা চালু করে দেব, এটা প্রসেসিং আছে। আর জাদুঘরের ভিতরে যে বর্ণনাগুলো আছে প্রত্নবস্তুর, সেগুলো আমরা পুনরায় করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করেছি। এটা আমরা খুব তাড়াতাড়ি শুরু করব। প্রত্নতাত্ত্বিকরা বলছেন দুর্গনগরের বেষ্টনী প্রাচীরের মধ্যে অন্তত ১১টি বসতির চিহ্ন আছে, আর মহাস্থানগড়কে কেন্দ্র করে ছোট বড় গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান আছে কমপক্ষে ২৫টি। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মহাস্থান, বগুড়া।
শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ। প্রতিমা তৈরি থেকে শুরু করে মণ্ডপ সজ্জার কাজ প্রায় শেষ। আজ সন্ধ্যায় দেবীর বোধন দিয়ে শুরু হবে দুর্গোৎসবের শাস্ত্রীয় আনুষ্ঠানিকতা। প্রতি পূজাতেই ব্যতিক্রমী আয়োজনকে কেন্দ্র করে ভক্তদের বাড়তি আগ্রহ থাকে। ভক্ত দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় ঘিরে বাড়তি নিরাপত্তা বেষ্টনী থাকে এসব মণ্ডপে। সোনার বরণ এই দুর্গা প্রতিমা তৈরি হয়েছে সোনালী আঁশ পাট দিয়ে। নাটোর শহরের লালবাজার কদমতলার রবিসুতম সংঘের পূজা মণ্ডপে দেখা মিলবে এই প্রতিমার। গণেশ, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক সহ সব প্রতিমাই তৈরি হয়েছে পাট দিয়ে। এর মধ্যেই আশেপাশের এলাকায় বেশ আগ্রহ তৈরি হয়েছে এই পূজা ঘিরে। পাট দিয়ে প্রতিমাটা তৈরি করেছি, এতে প্রায় 20 কেজির মতন পাট লেগেছে। তে এতেই মোটামুটি আমার মূল্য হিসাব করতে গেলে মূল্য হিসাব ধরি না, কারণ এসব কাজের মূল্য হয় না, শিল্পীর কোনো মূল্য নেই। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, যে তাদেরও ভালো লাগছে এই কাজটা, আমারও তাদের প্রশংসা শুনে আমাদেরও ভালো লাগে। শরীয়তপুরে এবার 102টি মণ্ডপে দুর্গাপূজা আয়োজন করা হয়েছে। এর মধ্যে নড়িয়ার ঘোষপাড়া রাধা গোবিন্দ ধাম মন্দির কমিটির উদ্যোগে ধান দিয়ে তৈরি প্রতিমা ঘিরে বাড়তি আগ্রহ ভক্তদের। এই থিমটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ হইতেছে এবার একটা নতুনত্ব ব্যাপার আছে, মানে শরীয়তপুরের মধ্যে এটা খুবই নতুনত্ব। এক মণ্ডপে শতাধিক প্রতিমা দেখা মিলবে ফরিদপুরের আলফাডাঙ্গায়। কুসুমদি গ্রামের হরিমন্দির মণ্ডপের দুর্গাপূজার আয়োজনে দুর্গার বিভিন্ন রূপ ফুটিয়ে তুলেছেন শিল্পীরা। বড় আয়োজন ঘিরে বাড়তি আগ্রহের কথা মাথায় রেখে নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত প্রশাসনও। এবং এক এক জায়গায় দেবী এক এক রূপে পূজিত হয়, সেটাই মূলত আমরা, যেহেতু মানুষের যাওয়ার সুযোগ হয় না, আমরা সেই 51টি পীঠকেই এখানে সবাইকে পরিচিত করার জন্য, সবাইকে দেখানোর জন্যই আমরা এখানে এই আয়োজন করেছি। যেই মণ্ডপগুলো বড় বড় এবং গুরুত্বপূর্ণ, যেখানে প্রচুর জনসমাগম হয়, সেখানে আমরা আমাদের 3-4 জন করে সদস্য সার্বক্ষণিক আমরা মোতায়েন রাখবো, সেখানে কোনো ভ্যাকেন্সি হবে না। রোববার ষষ্ঠীতে অধিবাস এবং সোমবার সপ্তমীতে দেবী দুর্গার প্রাণ প্রতিষ্ঠা হবে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূজার প্রস্তুতি নিয়ে আরও জানাতে নাটোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, আজকে যেহেতু দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে, সকল প্রস্তুতি মণ্ডপগুলোতে সম্পন্ন হয়েছে কিনা, ব্যতিক্রমী কোনো আয়োজন দেখতে পাচ্ছেন কি? আজকে কিন্তু মহাপঞ্চমীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের যে বোধনটা হবে, সেই বোধনটা আজকে আসলে সন্ধ্যার পর কিন্তু বোধনের মধ্য দিয়ে দুর্গাপুজোটা শুরু হবে। তবে এখন পর্যন্ত মন্দিরে যে কাজগুলো চলছে, আসলে সাজসজ্জা সব যদি এখন দেখায়, যে এখনো কিন্তু আসলে প্রতিমাগুলো হয়তো পালের বাড়ি থেকে নিয়ে এসে কিন্তু আসলে মণ্ডপে স্থাপন করা হয়েছে, সেখানেও কিন্তু আসলে এই সাজসজ্জার কাজ এখন পর্যন্ত চলছে। আজকে সন্ধ্যার পর বোধনের আগ পর্যন্ত কিন্তু তাদের এই প্রতিটা মণ্ডপে যে দুর্গোর যে সাজসজ্জা আছে, সেই সাজসজ্জাগুলো করা হবে। তারপর থেকে কিন্তু আসলে দুর্গাপুজোর আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামীকাল ষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপুজোর আনুষ্ঠানিকতা শুরু হবে। এখন আমি যদি বলি যে আসলে নাটোরে এইবার যে 365টি এই মণ্ডপে যে দুর্গাপুজো হচ্ছে, সেই দুর্গাপুজোর মধ্যে কিন্তু একটি এই নাটোরের লালবাজারের যে রবিসুতম সংঘ রয়েছে, সেই রবিসুতম সংঘের কিন্তু একটি আসলে বিশেষ ধরনের দুর্গা প্রতিমা তৈরি করেছে, যেটা হচ্ছে পাট দিয়ে, সোনালী আর্ট দিয়ে, পাট দিয়ে সেই এই দুর্গটা তৈরি করা হয়েছে, যেটা দেখতে মনে হচ্ছে যে আসলে স্বর্ণের প্রলেপ দেওয়া হয়েছে প্রতিমাটিতে। সেই প্রতিমার কাজ কিন্তু এখনো চলছে। এই প্রতিমাটি কিন্তু আসলে নাটোরের একটি বিশেষভাবে দুর্গা প্রতিমা হিসেবে বিবেচিত হয়েছে সাধারণ ভক্তদের মাঝে, এবং অন্যান্য বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে আসলে মিডিয়া প্রচারের পর থেকে আসলে অনেকেই আগাম এই প্রতিমাটি দেখতে এসেছেন। আমাদের এই দুর্গোৎসবে এই দুর্গা প্রতিমাটি, এই প্রতিমাটি এখানে তোলার আগেও কিন্তু যে পাল এই প্রতিমাতে যে শিল্পী এই প্রতিমাটি তৈরি করেছে, আসলে সেই শিল্পী এর বাড়িতেও কিন্তু আসলে অনেকে উৎসবমুখর পরিবেশ নিয়ে আসলে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই প্রতিমাটি দেখতে এসেছিল। আমরা যেটা দেখেছি, যে সব মিলে এখন পর্যন্ত আসলে নাটোরের যে 365টি দুর্গাপূজা, সেই দুর্গাপূজা কিন্তু এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা নাই বললে এই চলে। এখন পর্যন্ত আমরা এরকম কোনো সংবাদ পাইনি। আর এই বাইরেও কিন্তু আসলে প্রতিটা মণ্ডপে প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পাশাপাশি এখনই কিন্তু প্রায় 6 জন থেকে 8 জন করে কোনো কোনো মন্দিরে কিন্তু আসলে আনসার সদস্য নিয়োজিত রাখা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সব মিলে এখন পর্যন্ত নাটোরের যে শারদীয় দুর্গোৎসব, সেই দুর্গোৎসবের প্রস্তুতি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর পরিবেশই রয়েছে বলে আয়োজক কমিটিরা আমাদেরকে জানিয়েছেন। নাটোর থেকে দুর্গোৎসবের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন যশোরের সারসার মৃৎশিল্পীরা। পূজার বাজার ধরতে দিনরাত এক করে কাজ করছেন তারা।
তৈরি করছেন মাটির পুতুল, হাতি, খেলনা সহ বিভিন্ন সামগ্রী। শিল্পীরা জানান, একসময় মাটি তৈরি সামগ্রীর চাহিদা থাকলেও আধুনিক তৈজসপত্র, প্লাস্টিকের পণ্য বাজার দখল করায় এখন চাহিদা নেই। ন্যায্য মূল্য না থাকায় এই শিল্পের সঙ্গে জড়িতরা অন্য পেশায় যেতে বাধ্য হচ্ছেন। এখন কোনো রকমের সারসার গোরপাড়া গ্রামে পাল সম্প্রদায়ের 10টি পরিবার এই পেশায় টিকে আছে। পূজা ঘিরে বিক্রি বাড়ার আশা করছেন কারিগররা। পুজোর সময় বিভিন্ন রকমের খেলনা পুতুল তৈরি করি, পুজোয় বেচা কিনা করি। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কেউ অস্বাভাবিক চাল মজুত করলে তার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে চালের পর্যাপ্ত মজুত রেখে যাবে বর্তমান সরকার। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মত বিনিময়ে খাদ্য উপদেষ্টা বলেন, বর্তমানে 16 লাখ টন চালের পাশাপাশি 1 লাখ টন গম মজুত রয়েছে। এছাড়াও বিপুল পরিমাণে গম আসার পথে, ফলে চালের বাজার অস্থিতিশীল হবার কোনো সুযোগ নেই। যদি তার না থাকে অবৈধ হতে পারে, এটাকে ধরার অধিকার আপনার আছে, আইনত অধিকার না, আপনার আইনত দায়িত্ব আপনার ধরার। 2 নাম্বার হচ্ছে তার কতটুকু মজুত করবে তার একটা ক্ষমতা আছে, কতদিন রাখবে তার একটা নির্ধারণ করা আছে। এর বাইরে যদি সেটা ধরো আপনার দায়িত্ব। এখানে আমি কিন্তু সকলের উপস্থিতিতে আমি বলে গেলাম, এই জাতীয় কোনো খবর তরফ থেকে যদি সুনির্দিষ্ট খবর পান, সেই ক্ষেত্রে আপনাকে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা দেবে, সেটাকে ধরা হোক। আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারেক জিয়া অংশ নেবেন আর দেশের মানুষের প্রধানমন্ত্রী তারেক জিয়াই হবেন। দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মহিলা দলের উঠান বৈঠকে সিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। বলেন, তারেক জিয়া বিদেশ থেকে দেশে আসবেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানান। হাসিনা এখানে শেষ না, লুটপাট করি, দুর্নীতি করি, 17 বছর আমার আপনার মাথা বেশি টাকা পয়সা লই চলে গেছে। সর্বশেষ তার বিরুদ্ধে যখন এই দেশের ছাত্র জনতা আন্দোলন করছে, পালা যেতে বাধ্য হয়েছে। এই ছিল সমগ্র বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে।